সুপ্রিয় দর্শক, আজ জানাবো পশ্চিমবঙ্গ এবং দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন খবরগুলি আপনাদের হাতের মুঠোয় তুলে দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। শুরুতেই দেখে নিব সংবাদ শিরোনাম। ৩০০ কোটির দুর্নীতি, এরা দেহত্যাগ না করলে পদ ত্যাগ করে না। মমতাকে নিয়ে কি বললেন শুভেন্দু? উত্তরপ্রদেশে এসআইআর এ ৪ কোটি নাম বাদ, অধিকাংশই বিজেপি ভোটার, উদ্বিগ্ন যোগী। ৫ বছরের রেকর্ড ভাঙা শীত কলকাতায়, আরো নামবে পারদ, ৯ দিনের লম্বা ইনিংসের পূর্বাভাস। কোন অধিকারে আমাদের প্রশ্ন করছেন? মেসি কাণ্ডে এবার মুখ খুললেন অভিষেক। মেসিকে প্রথম ২৫ কোটি টাকা অগ্রিম কে দিয়েছে? বড় ইঙ্গিত শ্রমিকের। ভোটের খেলায় মুর্শিদাবাদে বড় চমক, তৃণমূলে বিশাল ভাঙন, শক্তি বাড়ালো বামেরা। আরজিকর কাণ্ডের মামলা থেকে সরে গেল সুপ্রিম কোর্ট, বিচার করবে কলকাতা হাইকোর্ট। কেন এই সিদ্ধান্ত? সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসি বিস্তারিত খবরে। মেসির কলকাতা সফর ঘিরে যুব ভারতীতে তৈরি হয়েছিল বিশৃঙ্খলা, আর তা নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র ঝড় উঠেছে। সোমবার এই ইস্যুতেই রাজ্য সরকারকে সরাসরি কাঠগড়ায় তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ঘটনাস্থলটি ঘুরে দেখার জন্য আজ শুভেন্দু যুব ভারতীতে পৌঁছলেও তাকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। বাইরে দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের সঙ্গে স্লোগানে ফেটে পড়েন শুভেন্দু। তার অভিযোগ, ভোটের ঠিক আগের মুহূর্তে মেসিকে কলকাতায় এনে প্রচারের নামে প্রায় ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তিনি এই ঘটনায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করার দাবিও করেছেন। রাজ্য সরকারের গঠন করা সিটের উপর তার আস্থা নেই বলে স্পষ্ট করে বলেছেন শুভেন্দু। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আজ স্টেডিয়ামে পরিদর্শনে গিয়ে মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক কিছু অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুবভারতীর গেটে দাঁড়িয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, এরা দেহত্যাগ না করলে কেউ পদ ত্যাগ করে না। ক্রীড়ামন্ত্রীর ইস্তফা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সাদা কাগজে ইস্তফা আসলে একটি সাজানো দলীয় নাটক। এই ধরনের মন্তব্যের পর শুভেন্দু আরো দাবি করেন, শুধুমাত্র ক্রীড়ামন্ত্রী নয়, এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও পদ ত্যাগ করা উচিত। একই সুরে তোপ দাগেন শ্রমিক ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন, মেসিকে ২৫ কোটি টাকা অগ্রিম কে দিয়েছে? তার দাবি, শুধু ক্রীড়ামন্ত্রীকে সরিয়ে নাটক শুরু হয়েছে। আসলে গোটা তৃণমূলই এই ঘটনার সাথে জড়িত। গ্রেপ্তার হওয়া দর্শকদের পাশে দাঁড়িয়ে শ্রমিককে বলেন যে টিকিট কেটে অনুষ্ঠান দেখতে আসা মানুষদের অপরাধী বানানো হচ্ছে, অথচ যারা মূল দোষী তাদের ধরা হচ্ছে না। তদন্তের জন্য যুবভারতী স্টেডিয়াম পরিদর্শন করেছেন পুলিশ কর্তারা। মেসি সফরের সময় টিকিট বন্টন, জল সরবরাহ এবং দর্শক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা একাধিক সংস্থার প্রতিনিধিকে তলব করা হয়েছে। মঙ্গলবার মোট ৬ জনকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে যে কোথায় কি গাফিলতি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থায় কি কি ঘাটতি ছিল তা খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ। আসছি পরবর্তী সংবাদে। এসআইআর নিয়ে শুধু যে বিরোধীরা উদ্বিগ্ন তেমনটা নয়, এবার উদ্বেগে সুর শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের গলায়। তিনি বলেছেন, উত্তরপ্রদেশের নিবিড় সংশোধনের পর ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে প্রায় ৪ কোটি, যার অধিকাংশই বিজেপি ভোটার। সূত্রের খবর, সদ্য বিজেপি নেতাদের এক বৈঠকে যোগী বলেছেন, আপনারা গ্রামে গ্রামে যান, ভোটারদের ভেরিফিকেশনে সাহায্য করুন। যেসব ভোটারদের নাম বাদ যেতে পারে তাদের খুঁজুন, কারণ যে ৪ কোটি ভোটার নিখোঁজ বলে জানা গিয়েছে তাদের অধিকাংশই বিজেপির ভোটার। এভাবে ৪ কোটি ভোটারের নাম বাদ যাওয়াটা সত্যি উদ্বেগের। তাদের সাফাইয়ের সুরে রাজ্যের মন্ত্রী দয়াশঙ্কর সিং বলেন, অনেকে গ্রাম ও শহর দু জায়গাতেই ভোট ছিল, সেগুলি বাদ যাওয়ায় এত ভোটার নিখোঁজ। যোগীর এই উদ্বেগ প্রকাশ খানিকটা চমকপ্রদ, কারণ দেশের অন্যান্য অধিকাংশ রাজ্যে এসআইআর নিয়ে বেশি উদ্বিগ্ন বিরোধী শিবির। সেখানে উত্তরপ্রদেশে বিজেপি বেশি উদ্বেগে, যা সুরে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলছেন, মনে হচ্ছে পিরিয়ড পিছড়া দলিত আদিবাসী প্রহরীরা এত কড়া পাহারা দিচ্ছেন যে বিজেপি মন মতো ভোট
চুরি করতে পারছে না, নিজেদের মতো চক্রান্ত করতে পারছে না। অখিলেশের অভিযোগ, বিজেপির অঙ্গুলি হেলনে গড়বড় করার জন্য এসআইআর ডেডলাইন বাড়িয়েছে নির্বাচন কমিশন, কিন্তু আমাদের প্রহরীরা এত কড়া পাহারা দিচ্ছেন যে কোনো রকম গড়বড় হবে না। উল্লেখ্য, উত্তরপ্রদেশের শেষ মুহূর্তে এসআইআর এর সময়সীমা বাড়িয়েছে কমিশন। যোগী রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 31শে ডিসেম্বর। যোগী চাইছেন ততদিন মাঠে নেমে কাজ করুক বিজেপি নেতারা, সে কারণেই দলের কর্মীদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। আসছি পরবর্তী সংবাদে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে এবার শীত যেন নজিরবিহীন। গত 5 বছরের রেকর্ড ভেঙে ডিসেম্বর মাসে কনকনে ঠান্ডা অনুভব করছেন রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 19শে ডিসেম্বর পর্যন্ত এই শীত স্থায়ী হবে, অর্থাৎ মোট 9 দিন শীতের লম্বা ইনিংস চলার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বছর ঠান্ডা এতটাই তীব্র যে বুধবার দার্জিলিং এর তাপমাত্রা 4.8 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ার 11 ডিগ্রি, কোচবিহারের 10.6 ডিগ্রি এবং শ্রীনিকেতনের তাপমাত্রা 9.8 ডিগ্রিতে নেমে আসে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে টানা 5 দিন ধরে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। আগামী 48 ঘন্টায় পারদ আরো সামান্য নামার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। দিনের তাপমাত্রাও টানা 4 দিন ধরে স্বাভাবিকের চেয়ে কম থাকছে, যা বিশেষভাবে উল্লেখযোগ্য। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2.5 ডিগ্রি কম ছিল। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে সকালে ঘন কুয়াশা এবং পরে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সমতলের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। কিছু জায়গায় দৃশ্যমানতা 200 মিটার পর্যন্ত নেমে যেতে পারে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী মঙ্গলবারের পর থেকে তাপমাত্রার পারদ সামান্য বাড়তে পারে। আপাতত উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ও সংলগ্ন ঘূর্ণাবর্তের প্রভাব এবং পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার আপার এয়ার সার্কুলেশনের কারণে এই ঠান্ডা জাঁকিয়ে বসেছে। জেলাতেও রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিচে থাকায় শীতের দাপট অনুভূত হচ্ছে। আসছি পরবর্তী সংবাদে। কোন অধিকারে আমাদের প্রশ্ন করছে মেসি কাণ্ডে এবার বিরোধীদের এক হাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, কুম্ভতে এত লোক মারা গেল, দিল্লিতে রেল স্টেশনে এত লোক মারা গেল, আপনারা গিয়ে কি ওদের প্রশ্ন করেন? যোগী আদিত্যনাথকে প্রশ্ন করেছেন দিল্লিতে রেল স্টেশনে এত লোক মারা গেলে বিজেপির কোন নেতাকে প্রশ্ন করেন? অভিষেক বলেন, বাংলা যা হয়েছে 1 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। আমরা জনতার সামনে নত হয়েছি। যারা অভিযোগ সেই পুলিশ অফিসার থেকে শুরু করে স্টেডিয়ামের দায়িত্বে যারা ছিলেন সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোন অধিকারে আমাদের প্রশ্ন করছেন যে সুকান্ত মজুমদার এই বলেছে, বিজেপি ওই বলেছেন? আর আরো বক্তব্য, ওদের বলুন না কালো টাকা ফিরেছে, 10 বছর হয়ে গেল। প্রধানমন্ত্রী তো বলেছিলেন 50 দিনে না হলে যা সাজা দেবেন মেনে নেব। হিম্মত আছে প্রশ্ন করার? কুম্ভে কত লোক মরে গেল, দেশের সামনে এসে ক্ষমা চেয়েছে, ওরা আমাদের প্রশ্ন করবে। এই জন্য বিজেপি হারে আর তৃণমূল হারায়। আসছি পরবর্তী সংবাদে। যুব ভারতীয় কাণ্ডে মুখ পুড়েছে কলকাতা, চর্চা গোটা দেশ তথা বিশ্ব জুড়ে। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চলছে তদন্ত। আলাদা করে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। অন্যদিকে শোকজের মুখে পড়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে। অন্যদিকে যুব ভারতীতে ভাঙচুরের ঘটনায় গত 48 ঘন্টায় একের পর এক গ্রেপ্তারির ঘটনাও সামনে এসেছে। এবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংবাদিক বৈঠকে এ নিয়ে সুর চড়াতে দেখা গেল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। তা নিয়েও নতুন করে চাপানোতা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সুর চড়িয়েছেন পুলিশের বিরুদ্ধে, সুর চড়িয়েছেন অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও। সাংবাদিক বৈঠকে পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়ে শ্রমিক বলেন, আজকে যে বাচ্চা ছেলেগুলিকে গ্রেপ্তার করা হয়েছে ওরা টাকা দিয়ে টিকিট কিনেছে, মানে তারা যোগ্য, তারা সরকারি চাকরি করেন, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, উচ্চ শিক্ষিত ছেলে। আর যার প্রাতিষ্ঠানিক লুট করলো তারা কোথায়? মেসিকে প্রথম 25 কোটি টাকা অগ্রিম কে করেছে? এর মধ্যে গোটা তৃণমূল দল যুক্ত। শুধু একজন ক্রীড়ামন্ত্রীকে অব্যাহতি দিয়ে নাটক করা হচ্ছে। ডিজিকে কে পরিচালনা করে? সরকার। অন্যদিকে ধৃতদের আইনি সহায়তা দিতে যে বিজেপি পুরো দমে প্রস্তুত রয়েছে বিজেপি, তাও এদিন সাংবাদিক বৈঠকে জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, আমরা দেখছি বিষয়টা, আমাদের আইনজীবীরা আগামীকাল এই মামলায় স্টে চাইবে, একই সঙ্গে তাদের মুক্তির কথা বলবে কলকাতা হাইকোর্টে।
আসছি পরবর্তী সংবাদে। মুর্শিদাবাদ জেলার দমকল এলাকা তৃণমূল কংগ্রেস শিবিরে মঙ্গলবার রাতে বড় ধরনের ভাঙন ঘটে। গাড়াইমারির শ্রীকৃষ্ণপুর দাঁড়পাড়া বুথে একযোগে একাধিক পরিবার তৃণমূল কংগ্রেস ছাড়িয়ে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআইএম এ যোগদান করেন। এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে সরগরম হয়ে উঠেছে। নতুনভাবে সিপিআইএম এ যোগদানকারীদের মধ্যে ছিলেন মুমতাজ শেখ, হাফিজুল শেখ, সাবদার শেখ, মজিদ শেখ এবং রিন্টু শেখ সহ তাদের পরিবারের সদস্যরা। তারা মঙ্গলবার রাতে লাল পতাকা হাতে নিয়ে নতুন করে সংগঠিত হওয়ার শপথ নেন। যোগদানকারী পরিবারগুলো অভিযোগ করে তৃণমূল শিবিরের মধ্যে বিরাজ করছে দুর্নীতি, দাদাগিরি এবং সাধারণ মানুষের প্রতি চরম অবহেলা। এই কারণেই তারা তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নেয়। সিপিআইএম নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভাঙ্গন দমকল বিধানসভায় বামেদের সংগঠনকে আরো শক্তিশালী করবে। নেতাকর্মীরা মনে করছেন সাধারণ মানুষ সঠিক নেতৃত্বের জন্য বামেদের দিকে ঝুঁকছেন এবং এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে নতুন দিক নির্দেশনা আসবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দমকলের রাজনৈতিক পরিমণ্ডলে এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। তৃণমূল শিবিরের এই ভাঙ্গন শুধু ভেতরের দ্বন্দ্বকেই প্রকাশ করছে না, বরং আগামী নির্বাচনে এখানে রাজনৈতিক মানচিত্রে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষত গাড়াইমারি শ্রীকৃষ্ণপুর দাঁড়পাড়া বুথে একযোগে এতজন নেতা ও পরিবারের সদস্যদের সিপিআইএম এ যোগদান আগামী নির্বাচনে ভোটের ব্যবধানে প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক মাস ধরে তৃণমূল শিবিরের মধ্যে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষ নিজেদের মতামত প্রকাশ করতে পারেনি। এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে একযোগে বামেদের শিবিরে যোগদান স্থানীয়দের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ও আলোচনা ত্বরান্বিত করেছে। মুর্শিদাবাদ রাজনীতির এই ঘটনা আগামী দিনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আসছি পরবর্তী সংবাদে। আরজিকরে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বাংলা। নির্যাতিতার বিচার চেয়ে রাস্তায় পর্যন্ত নেমেছিলেন লক্ষ লক্ষ মানুষ। আর তা নিয়ে যে মামলা সুপ্রিম কোর্ট শুরু করেছিল তার শুনানি এবার থেকে কলকাতা হাইকোর্টে হবে। আজ শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই মামলার পরবর্তী সমস্ত শুনানি হাইকোর্টেই হবে। বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই মামলার সমস্ত নথি কলকাতা হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে নির্যাতিতার বাবা মাকেও মামলার স্ট্যাটাস রিপোর্টের একটি কপি দেওয়ার কথাও বলা হয়েছে। প্রসঙ্গত 2024 সালে 9 আগস্ট আরজিকর হাসপাতাল থেকে ওই চিকিৎসক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। তার পরের দিনই কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। পরবর্তী সময় শিয়ালদহ আদালত তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং চলতি বছরের জানুয়ারি মাসে আজীবন কারাবাসের সাজাও ঘোষণা করা হয়। তবে তদন্তের বিভিন্ন দিক নিয়ে প্রথম থেকে প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার পরিবার। শিয়ালদহ আদালতের রায় ঘোষণার আগে তারা হাইকোর্টে সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে আবেদন করেছিলেন। সেই সমস্ত সুপ্রিম কোর্টে এই মামলা চলার কারণে হাইকোর্টে শুনানি হয়নি। পরে সেই একই আবেদন শীর্ষ আদালতেও করা হয়, কিন্তু একই বিষয় নিয়ে দুটি আদালতে শুনানি কখনোই সম্ভব নয়। এই মন্তব্য করে বিষয়টিকে হাইকোর্টে পাঠানোর ইঙ্গিত দেয় সুপ্রিম কোর্ট। এর মধ্যে আবারও তদন্তের গতি প্রকৃতি নিয়ে ক্ষোভ উগরে দেন নির্যাতিতার বাবা মা। তারা দাবি জানান, এই অপরাধে বহু ব্যক্তি জড়িত থাকতে পারে। মেয়ের মৃত্যুর পূর্ণ বিচার পাওয়াই এখন তাদের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তারা। আরজিকর কাণ্ডের আইনি লড়াইয়ের কেন্দ্রে এখন কলকাতা হাইকোর্ট। আগামী দিনগুলিতে সেখানেই মামলার গতিপথ নির্ধারিত হবে।